স্বনামধন্য মুক্তিযোদ্ধা। মাননীয় সদস্য এক মিনিট বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন, আমি নিজেই রণাঙ্গনে দেখেছি। গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা। 2026 সালের এই জুলাই মাসে এসে ঢাকার রাজনীতির অলিন্দে এবং ক্ষমতার অন্দরমহলে একটি গুঞ্জন কিন্তু বেশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। চায়ের টেবিল থেকে শুরু করে সচিবালয়ের করিডোর, টকশো থেকে শুরু করে ফেসবুকের নিউজ ফিড, সবখানেই এখন কেবল একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হতে যাচ্ছেন। জল্পনা কল্পনার সব হিসাব নিকাশ এবং নানা সমীকরণকে পেছনে ফেলে যার নামটা এখন সবচেয়ে শীর্ষে উচ্চারিত হচ্ছে, তিনি হলেন জাতীয় সংসদের বর্তমান স্পিকার, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদের অভিভাবকের আসন ছেড়ে তিনি কি এবার পুরো রাষ্ট্রের অভিভাবক হতে যাচ্ছেন? রাজনীতির দাবার বোর্ডের চালগুলো যেভাবে এগোচ্ছে তাতে খুব দ্রুতই হয়তো বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন সাংবিধানিক ও রাজনৈতিক পরিবর্তন আমরা দেখতে যাচ্ছি। পুরো দেশ এখন উন্মুখ হয়ে আছে, অপেক্ষা করছে এক ঐতিহাসিক মাইন রক্ষণের জন্য। কিন্তু প্রশ্ন হলো, কেন মেজর হাফিজকে এই সর্বোচ্চ পদের জন্য এত গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে? এর আসল উত্তর লুকিয়ে আছে বিগত মাসগুলোতে জাতীয় সংসদের ভেতরে তার নেওয়া কিছু ঐতিহাসিক, সাহসী এবং নজিরবিহীন ভূমিকার মধ্যে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে স্পিকারের চেয়ারটিকে যখন কেবলই ক্ষমতাসীনদের এজেন্ডা বাস্তবায়নের একটি নীরব রাবার স্ট্যাম্প মনে করা হতো, মেজর হাফিজ এসে সেই চিরচেনা জং ধরা চিত্রটি সম্পূর্ণ বদলে দিয়েছেন। তিনি ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে যেমন সরকারের ভালো কাজের প্রশংসা করেছেন, তেমনি বিরোধী দলের গঠনমূলক আলোচনা ও সমালোচনাকেও অকপটে স্বীকৃতি দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন স্পিকারের দায়িত্ব কোনো দলের নয়, বরং পুরো সংসদের নিরপেক্ষতা রক্ষা করা। কিছুদিন আগের একটি শ্বাসরুদ্ধকর ঘটনার কথাই ধরা যাক। শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের বাইরে তখন ছিল কাঠফাটা রোদ, কিন্তু ভেতরের পরিবেশ ছিল এক টান টান উত্তেজনায় ঠাসা। ফ্লোরে দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বক্তৃতা দিচ্ছিলেন বিরোধী দলের এক প্রভাবশালী সংসদ সদস্য। ঠিক সেই মুহূর্তে তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ক্ষমতাসীন সরকারের দলের এক সংসদ সদস্য বেশ দম্ভের সাথে বলে উঠলেন যে বিরোধী দলে নাকি কোনো আসল মুক্তিযোদ্ধাই নেই। মুহূর্তের মধ্যে পুরো সংসদ কক্ষে এক হিমশীতল পিনপতন নীরবতা নেমে এলো। বিরোধী দলের বেঞ্চগুলো থেকে তখন ক্ষোভের আগুন ঠিকই বেরোচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্পিকারের সেই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ চেয়ার থেকে ভেসে এলো এক গম্ভীর, ইস্পাত কঠিন কণ্ঠস্বর। মাইক্রোফোন অন করে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, মাননীয় সংসদ সদস্য, আপনার তথ্যটি সম্পূর্ণ ভুল। এই বিরোধী দলেই এমন কয়েকজন সংসদ সদস্য আছেন 1971 সালের রণাঙ্গনে যাদের সাথে আমি নিজে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। তারা প্রত্যেকেই এক একজন সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা। স্পিকারের এই অকাট্য এবং ঐতিহাসিক সত্যের সামনে ক্ষমতাসীন দলের ওই সংসদ সদস্য নিজের আসনে বসে পড়লেন। এরপর বিরোধী দলের সদস্যরা স্পিকারের এই চরম নিরপেক্ষ ও সাহসী ভূমিকার প্রতি সম্মান জানিয়ে টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানালেন। অন্যায় বা ভুল তত্ত্বের বিরুদ্ধে এভাবেই কোনো বাস বিচার না করে তাৎক্ষণিকভাবে রুখে দাঁড়াচ্ছেন বর্তমান সময়ে মেজর হাফিজ আহমেদ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যেখানে পদের লোভে অন্ধ আনুগত্য আর তোষামদের রাজনীতি এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে, সেখানে স্পিকারের এই শতভাগ নিরপেক্ষ ভূমিকা পুরো দেশের মানুষকে এক নতুন আশার আলো দেখাচ্ছে। ক্ষমতার সর্বোচ্চ অলিন্দে বসে মেজর হাফিজউদ্দিন আহমেদ যখন সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলেন, আমার দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবনে আমি কোনোদিন একটি কানাকুড়িও দুর্নীতি করিনি, তখন পুরো সংসদ ভবন যেন এক অলৌকিক সততার আলোয় আলোকিত হয়ে ওঠে। রাজনীতির ময়দানে দাঁড়িয়ে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সাহস আসলে আজকের দিনে কজন রাজনীতিবিদের আছে? তিনি ক্ষমতার মুখে কখনোই কোনো শাসকের কাছে নিজের মেরুদণ্ড বিকিয়ে দেননি, করেননি কোনো সস্তা স্তুতি বাক্য উচ্চারণ। সত্য কথা বলার অপরাধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আপসীন লড়াই করতে গিয়ে নিজের জীবনে মোট 5 বার কারাভোগ করেছেন তিনি, কিন্তু আদর্শের প্রশ্নে এক চুলও ছাড় দেননি। সংসদে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও তিনি এক অনন্য এবং কঠোর নজির তৈরি করেছেন। কিছুদিন আগে একজন অত্যন্ত ক্ষমতাধর মন্ত্রী সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বেশ জোর গলায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে দেশের গ্যাস সরবরাহের সমস্যা পুরোপুরি সমাধান করা হবে, কিন্তু বাস্তবে সেই নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সংকটের কোনো সমাধান হয়নি। এরপর সেই মন্ত্রী যখন আবার সংসদে নিজের দপ্তরের ফাইল নিয়ে কথা বলতে উঠলেন, স্পিকার হাফিজউদ্দিন তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। তিনি গম্ভীর গলায় মন্ত্রী সেই পুরনো প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, মাননীয় মন্ত্রী, সংসদে দাঁড়িয়ে দয়া করে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা আপনি নির্দিষ্ট সময়ে পূরণ করতে পারবেন না। এই সংসদের প্রতিটি মুহূর্তের সাথে জনগণের অধিকার ও ঘামের টাকা জড়িয়ে আছে। এখানে প্রতি মিনিটে অন্তত 2 লাখ টাকা খরচ হয়। ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে তুখোর বক্তা আন্দালিব রহমান পার্থ সংসদীয় নিয়মের সামান্য ব্যত্যয় ঘটলেই স্পিকারের ক্ষুদ্র যুক্তির মুখে পড়তে হয়েছে সবাইকে। ভুল বা অন্যায়ের বিরুদ্ধে তিনি দল বা পদের কোনো বাল বিচার করেন না। এমনকি রাজনৈতিক অঙ্গনে যেখানে জামায়াত ইসলামীকে নিয়ে নানা মেরুকরণ চলে, সেখানেও তিনি
সত্যের খাতিরে জামায়াতকে দেশের অন্যতম সুশৃঙ্খল দল হিসেবে আখ্যা দিয়ে নিজের স্পষ্টবাদিতা ও নিরপেক্ষতার প্রমাণ দিয়েছেন বারবার। তবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের এই স্পিকারের আসন অলঙ্কৃত করার পথটি কিন্তু মোটেই সহজ ছিল না। 1971 সালের নরাঙ্গন থেকে শুরু করে 2024 সালের গণঅভ্যুত্থান, এই দীর্ঘ পথ জুড়ে তার রাজনৈতিক জীবন ছিল নাটকীয়তা আর থ্রিলারে ভরপুর। 1986 সালের ভোলার মানুষের ভালোবাসার প্রথমবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 1992 সালে তিনি বিএনপিতে যোগ দেন। নিজের মেধা, প্রজ্ঞা ও যোগ্যতার প্রমাণ দিয়ে তিনি বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ লাভ করেন। কিন্তু এরপরও দলের ভিতরে তাকে এক দীর্ঘ অম্লমধুর ও মুখোমুখি হতে হয়েছিল। 2007-8 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপিতে যে সংস্কারপন্থী ধারার উদ্ভব হয়েছিল, তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার পাশাপাশি সেখানে মেজর হাফিজের নামও জোরেশোরে উচ্চারিত হয়েছিল। বিভিন্ন সময়ে দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে মন্তব্য করে শোকজ বা কারণ দর্শানোর নোটিশও পেয়েছিলেন তিনি। এমনকি 2018 সালের নির্বাচনের আগে তাকে ঘিরে নতুন রাজনৈতিক জোট গঠনের গুঞ্জনও ডালপালা মেলেছিল, যেখানে বাংলাদেশ ক্রিকেটের এক বড় আইকনেরও যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু শত মান, অভিমান আর রাজনৈতিক ঝড়ের পরেও তিনি কখনোই দল ত্যাগ করেননি, বদলাননি নিজের রাজনৈতিক পথ। আর এই দীর্ঘ প্রতীক্ষা ও অটল আনুগত্যের পুরস্কার স্বরূপ 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের শীর্ষ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকারের মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। এখন প্রশ্ন হচ্ছে, রাজনীতির এই জটিল দাবার বোর্ডে মেজর হাফিজের জন্য কি আরও বড় কোনো চমক অপেক্ষা করছে? বঙ্গভবনে থাকা বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য বিদায়ের গুঞ্জন যত তীব্র হচ্ছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মেজর হাফিজের নাম ততটাই জোরালোভাবে সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই 2026 সালেই ঘটতে পারে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় সাংবিধানিক ও রাজনৈতিক পরিবর্তন। তবে বঙ্গভবনের এই রাজকীয় চেয়ারে বসার পথটি তার জন্য মোটেই মসৃণ নয়, কারণ এই সমীকরণের সবচেয়ে বড় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের প্রবীণ নেতা এবং কট্টর জামায়াত বিরোধী হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত ইসলামীকে নিয়ে মেজর হাফিজের ইতিবাচক মন্তব্য এবং অতীতের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে দলের একটি বড় অংশ তাকে এই সর্বোচ্চ পদে দেখতে নারাজ। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের শতভাগ সুনজর থাকা সত্ত্বেও দলের ভিতরের এই অভ্যন্তরীণ মেরুকরণ মেজর হাফিজের রাষ্ট্রপতি হওয়ার পথকে এক চরম রোমাঞ্চকর ক্লাইম্যাক্সে নিয়ে দাঁড় করিয়েছে। শুধু দেশের ভিতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মেজর হাফিজ সম্প্রতি এক দারুণ দূরদর্শিতা দেখিয়েছেন। সম্প্রতি ইরান সফর গিয়ে তিনি যে মাস্টার স্ট্রোক কূটনৈতিক চাল চালেছেন, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন, তা বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতির এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। আজ পুরো দেশের মানুষ দেখছে এমন এক স্পিকারকে যার সামনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যে কোনো প্রভাবশালী মন্ত্রীও জবাবদিহি করতে বাধ্য। প্রিয় দর্শক, রণাঙ্গনের এই বীরের স্পিকার থেকে রাষ্ট্রপতি হওয়ার এই দীর্ঘ রাজনৈতিক থ্রিলার ও সমীকরণকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় সব অভ্যন্তরীণ বাধা পেরিয়ে তারেক রহমানের পছন্দের এই মানুষটি বঙ্গভবনের পরবর্তী যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন? আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।